যেটা আমি প্যাথোলজি ভিত্তিক পড়িয়েছিলাম সেটা হচ্ছে তোমার ব্লাডের কম্পোজিশনটা যদি আমরা জানতে পারি, বলেছিলাম ব্লাডের কম্পোজিশনটা যদি জানতে পারি, তারপরে কি বলেছিলাম সিবিসি নাকি সিবিসি পুরো কথা কি বলেছিলাম? কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসি জানা জিনিসগুলো ছিল, আমরা যদি কম্পোজিশনটা ভালো করে জানতে পারি তবে সিবিসিটা ভালো করে জানতে পারবো, এইটাই বলেছি। এবং সেই জন্য কম্পোজিশন অফ ব্লাড আর রিক্যাপিচুলেশন করেছিলাম করে, এবার সিবিসির সঙ্গে যে ভ্যালুগুলো থাকে সেইগুলোর সঙ্গে কিভাবে আমরা মেলবন্ধন করা যায় সেইটা শিখিয়েছিলাম, তাই তো? তারপরে 6 দিন চলে গেছে, আমি কি করেছিলাম? আমি তারপরে কত শোধ গেছে, কেউ গেছে, ঠিক আছে? তো এখানে একটা মুন্ডের উপরে হয়, তো সেদিনকে মুন্ডের উপরে হয়ে গেছে অতটা ডিটেলসে, বুঝতে পেরেছি? আমি তৈরি ছিলাম, করতে 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 হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক না কেন, আমাদের যে প্যাথোলজির যে প্যাথোলজি যেগুলো পড়তে হবে, দ্যাট ইজ ANAEMIA, হ্যাঁ, একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে? এই অ্যানিমিয়াটা তোমাদের একটা কোশ্চেন এই প্যাথোলজিতে আসে সাধারণত, সেই জন্য অ্যানিমিয়া সম্বন্ধে তোমাদের কিছু জ্ঞান রাখতে হবে, ঠিক আছে? আর এইখান থেকে সিবিসি কাউন্টিং এ অ্যানিমিয়ার যে এগুলো সেগুলো মিলে নিতে হবে, অ্যানিমিয়ার একটা কেসে কিরকম সিবিসি আসতে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা, তার আগে আমরা অ্যানিমিয়াটা সম্বন্ধে জানি। অ্যানিমিয়া হচ্ছে কি, ডেফিনেশন কি বলেছিলাম? কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ডিমিনিউশন অফ আরবিসি অর হিমোগ্লোবিন অর বোথ। হিমোগ্লোবিনে যদি কোয়ান্টিটি এবং কোয়ালিটি কমে যায়, আরবিসি যদি কোয়ান্টিটি কোয়ালিটি কমে যায়, বা উভয়েরই যদি কোয়ান্টিটি কোয়ালিটি কমে যায়, সেই প্রত্যেকটা কন্ডিশনকে আমরা অ্যানিমিয়া, ঠিক আছে? অর্থাৎ ডিপেন্ড করছে এটা কি না একটা আরবিসি সেল, সে বলেছিলাম আরবিসি সেলটা নন নিউক্লিয়েটেড। স্যার কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি, কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ডিমিনিউশন অফ হিমোগ্লোবিন or RBC or both. একটা আরবিসি আমি শিখিয়েছিলাম, বলেছিলাম এর যে ডায়ামিটার, নরমাল ডায়ামিটার, হ্যাঁ, 7.2 মাইক্রন, তাই তো? ডায়ামিটার হচ্ছে আরবিসির 7.2 মাইক্রন, আর এটার ভলিউম কত ছিল? এই 80 ফেল্টোলিটার মতো ভলিউম ছিল, তাই তো? ভলিউম একটা আরবিসির আয়তন হচ্ছে 80 থেকে 90 ফেল্টোলিটার, ঠিক আছে? তো মোটামুটি আমরা এভারেজে 80 ফেল্টোলিটার ধরি, আর এর ডায়ামিটার হচ্ছে তোমার 7.2 মাইক্রন। এইটা হচ্ছে একটা আরবিসির নরমাল ভ্যালু, তাই তো? নরমাল আয়তন এবং নরমাল স্কেল। এইবার কি হচ্ছে, এখান থেকে আমাদের দুটো কথা, আমরা তিনটে কথা আমরা জানি। একটা হচ্ছে কি মাইক্রো, MICRO, মাইক্রো সাইট। একটা 2 নম্বর হচ্ছে মর্মোসাইট, আর 3 নম্বর হচ্ছে ম্যাক্রো, MACRO, ম্যাক্রো সাইট। এই তিনটে কথা প্যাথোলজিক্যাল কথা, এই আয়তন ভিত্তিক আমরা প্যাথোলজিতে নিয়ে এসেছি। স্যার ওটা 80, ওটার ইউনিটটা কি নাম? ফেল্টোলিটার। ফেল্টো, হ্যাঁ, ফেল্টোলিটার, FL, আর ওটা হচ্ছে মাইক্রন, 7.2 মাইক্রন, ঠিক আছে? তো ওটা
থেকে আমরা এই জিনিসগুলো থেকে আমরা তিনটে জিনিসে আসতে পারি, সেটা হচ্ছে মাইক্রোসাইট, নর্মোসাইট, ম্যাক্রোসাইট। এই তিনটে জিনিসকে আমরা যদি বুঝি তবে কি হবে, আমরা অ্যানিমিয়ার যে মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশন বা মাইক্রোস্কোপিক্যাল যে ক্লাসিফিকেশন সেইটা বুঝতে পারবো। ঠিক আছে, তো এখানে সেটা কিভাবে বুঝবো, এই যে মাইক্রোসাইট মানে এর থেকে কমে যাবে, কম, এই জিনিসটার থেকে কম হচ্ছে মাইক্রোসাইট। ঠিক আছে, এই যে নরমাল ভ্যালু এইটার থেকে যখন কম হবে তখন হয়ে যাবে ওটা মাইক্রোসাইট। আর এই ভিত্তিক যে অ্যানিমিয়া সেটাই হবে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। এইবার আমরা যখন মাইক্রোস্কোপে দেখি দুদিকটা দেখি, একটা হচ্ছে তোমার হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন। হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কত স্যার 80 ml। ওটা তো ভলিউম, কনসেন্ট্রেশন 33 কি ছিল একটা 30 থেকে 33 মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন MCHC No, Picogram. 27 to 32 micro picogram. পিকোগ্রাম যেটা পিকোগ্রাম, তাই তো ওটা MCHC নরমাল। MCHC তো হ্যাঁ। সেটাই তো জিজ্ঞেস করছি যে হ্যাঁ। 30 এর আশেপাশে একটা MCHC ছিল। 30 to 36 গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ, ওইটাকে পিকোগ্রামও বলা হয়। 30 কত 32 বলেছি, হ্যাঁ 32 to 36। 32 থেকে 36, ধর একটা অ্যাভারেজ আমি 35ই ধরলাম। 35 তোমার কি লেখা ছিল ওটা এককটা পিকোগ্রাম। গ্রাম পার ডিএল, হ্যাঁ। গ্রাম পার ডিএল। এই কনসেন্ট্রেশনটা যখন এই যে মাইক্রোসাইটিক হয়ে যাবে, কনসেন্ট্রেশনটা অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, এই যে কনসেন্ট্রেশনটা এইটা যখন ডাউন হয় তখন তাকে বলি আমরা হাইপোক্রোমিক। হ্যাঁ, হাইপোক্রোমিক। হাইপো CROMIC। যখন এটা নরমাল থাকে, এইটাই থাকে, তখন বলি আমরা নরমোক্রোমিক। NORMO নরমো CROMIC নরমোক্রোমিক। আবার যখন এই কনসেন্ট্রেশনটা বেড়ে যায় তখন বলি হাইপারক্রোমিক। হাইপারক্রোমিক। দেখো, এই আয়তন ভিত্তিক যখন আমরা এ করলাম, এই তিনটে পেলাম, মাইক্রোসাইটিক, নরমোসাইটিক, ম্যাক্রোসাইটিক। আবার হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন ভিত্তিক যখন আমি তুলনা করছি তখন দেখছি আমরা তিনটে কন্ডিশন পাচ্ছি, হাইপোক্রোমিক, নরমোক্রোমিক আর হচ্ছে হাইপারক্রোমিক। ঠিক আছে, এইবার অ্যানিমিয়া যখন তোমাদের ক্লাসিফিকেশন করেছে, এখানে তিনটে ধরনের ক্লাসিফিকেশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোস, পরে আসছি, এইটা যখন বলছি, একটা হচ্ছে মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন। মাইক্রোস্কোপি দেখে আমরা কিভাবে অ্যানিমিয়া ক্লাসিফিকেশন করি। মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন। সেখানে আমরা তিনটে ভাবে ভাগ করি, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 plus 1, 2 plus 2, 3 plus 3। তার মানে আমরা দুই ফিজিওলজিক্যাল যদি জানি
টোটাল ফিজিওলজি। ওই ফিজিওলজি জানি আমরা, তবে ওই ফিজিওলজি জ্ঞান জুড়ে দিলে পরে আমরা মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন পেয়ে যাব। যেমন হচ্ছে 1 নম্বর মাইক্রোস্কোপিক্যাল ক্লাসিফিকেশন কি হবে? তবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। নম্বরটা কি হবে? নর্মোসাইটিক নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। আর হচ্ছে ম্যাক্রোসাইটিক এই নম্বরটা আমরা লিখি +3। দেখো ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক এই হচ্ছে ফিজিওলজি। অল্টার্ড ফিজিওলজি ইজ কল্ড প্যাথোলজি। যখন ফিজিওলজি অল্টার্ড হচ্ছে সেখান থেকে আমাদের প্যাথোলজি সৃষ্টি হচ্ছে। আমি তো এখনো যাইনি ক্লাসিফিকেশনের একটা আইটেম দেখাচ্ছি যে মাইক্রোস্কোপিক আমরা অ্যানিমিয়াতে, এইবার আমি আসছি আবার ভালো করে বলছি। ধরো আমি এটা বোঝাবো একটা অ্যানাটমি ফিজিওলজির সঙ্গে এটা মিশিয়ে দিলাম। আমাদের যে অ্যানিমিয়া আছে, তোমাদের তো এইসব লিখতে হবে না, এটা বোঝাবার জন্য আমি বললাম। ধরো অ্যানিমিয়া তুমি পড়ছো, ANAEMIA কাকে বলে? হয়ে গেল quantitative and qualitative diminution of hemoglobin or RBC or both। লিখে দিলে ডেফিনিশন। এবার হচ্ছে তোমার মানে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি হচ্ছে না, একটা বললাম, একটা বলছে টাইপ মানে কি মাইক্রোস্কোপিক্যাল বা মরফোলজিক্যাল। মরফোলজিক্যালটাই ভালো হবে, MOR, কারণ এগুলো সব মরফোলজি যা বললাম, বুঝতে পেরেছো? মরফোলজিক্যাল, সেখানে আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি না, অ্যাকর্ডিং টু দ্য মরফোলজি অফ আরবিসি। আরবিসির মরফোলজি আমরা মাইক্রোস্কোপে দেখে যে ক্লাসিফিকেশনটা করি তাকে বলছি আমরা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। সেখানে আমরা এই আরবিসির ভলিউম আর আরবিসির ডায়ামিটার, আরবিসির মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ, আরবিসির হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন, এগুলো অ্যানালিসিস করি। করে আমরা এই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে 3টে ভাগে ভাগ করি। 1, 2, চলে আসো। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে তোমার, 1 নম্বর হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এখানে কি দেখছি না, এখানে দেখছি আরবিসির আয়তন এবং ডায়ামিটার বোধ কমে গেছে, এবং আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনের পরিমাণ এবং কনসেন্ট্রেশন বোধ কমে। এইরকম টাইপের অ্যানিমিয়া সাধারণত আমরা, তারপরেই আসবে যেটা যে স্যার এই টাইপের অ্যানিমিয়া তবে আমরা কখন দেখব? এই টাইপের অ্যানিমিয়া আমরা তখনই দেখি যখন মেনলি মুদ্রা যে কাঁচামাল তার অভাব ঘটে। অর্থাৎ আয়রন হচ্ছে মেন হিমোগ্লোবিনের মেন উৎস হচ্ছে আয়রন। এই আয়রনের যদি অভাব ঘটে তবে তোমার এই ধরনের অ্যানিমিয়াটা দেখতে পাবো। ঠিক আছে। 2 নম্বর মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনে আছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক। এখানে আমরা আরবিসির মরফোলজি কি দেখব? যেমন ফিজিওলজিতে আছে তেমন, অর্থাৎ আরবিসির আয়তন, আরবিসির ডায়ামিটার কোনো অল্টার হবে না, সেম থাকবে, এবং আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন তার পরিমাণ এবং একটা হিমোগ্লোবিনের যে মিন কনসেন্ট্রেশন সব এক থাকবে, অথচ রক্তের অভাব। সেই জায়গাটাকেই বলছে
নর্মোসাইটিক নর্মোকমি। তবে স্যার এটা কখন কোথায় দেখতে পাবো? এখানে ফ্যাক্টরিতে গন্ডগোল নেই, কাঁচামাল সাপ্লাইও কোনো গন্ডগোল নেই, বা এটা কেউ চুরি করে নিচ্ছে, যা প্রোডাকশন হচ্ছে সেই প্রোডাকশন এনিহাও বিনষ্ট হয়ে যাচ্ছে, কোনোভাবে নষ্ট হচ্ছে না। না না নো, এখানে অল আর নরমাল, আয়রন যাচ্ছে সব, যাচ্ছে সব, এই যাচ্ছে, due to heavy bleeding, ইয়েস, চুরি হয়ে যাচ্ছে, কোনোভাবে রক্ত নষ্ট হয়ে যাচ্ছে, নরমাল রক্ত নষ্ট। এবার সেটা কিভাবে হতে পারে? কমন জিনিস একটা বলে দিয়েছে, হ্যামারেজ, যে কোনো হেমারেজ হতে পারে, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টে এলে হুড় করে রক্ত গাদা কানে বেরিয়ে গেল, মেনোরিজাও বলেছে। হেভি সার্জারিতে হতে পারে, ঠিক বলেছে। অনেক সময় এমন কিছু সার্জারি আছে যেখানে প্রচুর পরিমাণে ব্লাড লস হয়, কিন্তু সেগুলো আমরা হতে দিই না। কভার করার জন্য আমরা আগে থেকে সাপ্লিমেন্টারি ব্লাড আমরা রেডি রাখি, বলে আমরা 5 জন নিয়ে আসছি, রেডি করুন, 5 জন রক্ত দিতে হবে। পাইলস ফিস্টুলা ফিশারের ক্ষেত্রে একই রকম। ইয়েস, ব্লিডিং পাইলস একটা চুরি যাওয়ার রাস্তা, প্রতিদিন পায়খানায় যায়, এত এত রক্ত বেরিয়ে যায়। ব্লিডিং আলসারের একই কথা। ব্লিডিং পেপটিক আলসার, পেপটিক আলসার অনেক সময় ব্লিড করে, সেইখান থেকে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়ে পড়ে ভেতর দিয়ে ম্যালিনা হয়ে পায়খানা দিয়ে বেরিয়ে যেতে পারে। ম্যালিনা নাম শুনেছো? ম্যালিনা হচ্ছে ব্ল্যাক স্টারি স্টুল। কারণ যখনই ইন্টারনাল ব্লিডিং হয় জিআই ট্র্যাক্টের মধ্যে, সেইটা পাচকরসের দ্বারা পাচিত হয়ে বিভিন্ন ভাবে একদম আলকাতার মতো কালো রঙে পরিণত হয়। ওই রকম প্রোপিয়াস ব্ল্যাক স্টারি স্টুলকে আমরা বলি ম্যালিনা। ম্যালিনা মানেই বুঝে নিতে হবে ইন্টারনাল কোথাও না কোথা থেকে ব্লিডিং হচ্ছে, সেটা ফাইন্ড আউট করতেই হবে, ঠিক আছে? সেই জন্য বিভিন্ন প্রকারের টেস্ট লেখা হয়। তো অত দূরে যাওয়ার দরকার নেই। তার মানে কি, নর্মোসাইটিক নর্মোকমিকে তোমার আরেকটা হচ্ছে চুরি যাওয়ার রাস্তা ছিল। আগেকার দিনে খুব বেশি হতো হুকওয়ার্ম বলে একটা কৃমি ছিল, যে কৃমিটা আমাদের রক্ত চুষে খেত, ইন্টেস্টাইনের মধ্যে বাসা বাঁধত বেঁধে, ওখান থেকে চুষে খেত, এবং প্লাস ওর মুখে এক ধরনের অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতো চোষকটার মধ্যে। ও যখনই ছেড়ে দিত, সেইখান থেকেও 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ব্লিডিং হতেই থাকতো, যার জন্য রোগীটা অ্যানিমিয়ায় ভুগত, শক হয়ে অনেক সময় মারাও যেত, রক্ত কমে 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 এমন হয়ে গেল। তারপরে নর্মোসাইটিক নর্মোকমিকে আমরা যখন মরফোলজি দেখব, সেখানে আমরা মরফোলজির কোনো অল্টারেশন দেখতে পাবো না, কিন্তু তবুও আমরা শরীরে রক্তের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণ এগুলো কম দেখতে পাবো। বুঝে গেল? 3 নম্বর হচ্ছে ম্যাক্রোসাইটিক হাইপারক্রোমিক। এখানে কি হচ্ছে না, এই যে আয়তন, এই যে ভ্যালু, এগুলো আরো বড় হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, হিমোগ্লোবিনের এটাও বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রিম্যাচিওর সেল জেনারেল সার্কুলেশনে চলে আসছে। বুঝে গেল? এইগুলো দেখা হচ্ছে তোমার কি না, এইরকম বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল ডিজিজ আছে। যেমন একটা বললো, হ্যাঁ, পাইলস ফিস্টুলা ফিশার, তুমি প্রথমে যেটা বলেছিলে, হ্যামারেজ, হ্যাঁ, থ্যালাসেমিয়া, তারপরে হচ্ছে তোমার ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, এইগুলোতে ইম্যাচিওর মানে বড় অবস্থায় ব্লাড সেলগুলো জেনারেল সার্কুলেশনে চলে আসে। তখন মরফোলজি মানে হচ্ছে একটা তোমার স্লাইড প্রিপারেশনে মাইক্রোস্কোপিক্যাল এতে আমরা দেখতে পাই 3 নম্বরটা, অর্থাৎ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক। 2 নম্বর ক্লাসিফিকেশন, যদি এটা আমরা 1 নম্বরে বলি ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। of anemia, ANAEMIA, ক্লিনিক্স মানে আমার চেম্বার, সেখানে রোগী আসছে এবং সেখানে দাঁড়িয়ে আমি কিছু বাহ্যিক জিনিসের মাধ্যমে অ্যানিমিয়াটাকে, তাকে বলছি আমরা
ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে, হ্যাঁ এবার হচ্ছে কি ক্লিনিক্যালি আমরা আচ্ছা ম্যাক্রোসাইজটা কি বলবো, ওটা যখন হিমোগ্লোবিন সাইজটা বড় হয়ে যায়, যখন কোষের আরবিসির আয়তন বেড়ে যায় এবং আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন থাকে এমসিএইচসি সেটাও বেড়ে যায়, তখন সেই ধরনের অ্যানিমিয়াকে আমরা বলবো ওইটা। আচ্ছা এটা সাধারণত ভিটামিন B12 এর যদি অভাব হয়, এটা দেখতে পাই আমরা ফোলেট যে ফলিক অ্যাসিড যার মাধ্যমে তোমার রক্ত তৈরি হচ্ছে সেটার অভাব হলে হয়। আর বিভিন্ন প্যাথোলজিক্যাল ডিজিজ যেটা হ্যাঁ সেইগুলো থ্যালাসেমিয়া এগুলোতেও অনেক সময় দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এইটা গেল 2 নম্বর বলেছি ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, মানে আমার ক্লিনিক্সে আসছে, আমি তার মধ্যে কিছু স্টিগমা দেখে একটা ক্লাসিফিকেশন করছি, যে মাইল্ড অ্যানিমিয়া লিখছি, মডারেট অ্যানিমিয়া লিখছি, সিভিয়ার অ্যানিমিয়া, এই যে ব্যাপারগুলো লিখছি এটাকে বলছি আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। এটা আমরা ক্লিনিক্যালি দেখে এটাকে বলি। এছাড়াও অনেক সময় সিবিসি দেখেও বলতে পারি, সেখানে আমার হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা আমি পাবো। ঠিক আছে, সেইটা আমি শেখাবো কিভাবে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ হচ্ছে আর কিভাবে তোমার ক্লিনিক্যালি আমি তাকে জাজ করছি। এখানে দুটো জিনিস আমরা নিতে পারি, এক হচ্ছে হিমোগ্লোবিন পার্সেন্টেজ আর এক হচ্ছে তোমার কালার অফ ডিফারেন্ট সাইট। কিসের কালার? এক নম্বর হচ্ছে তোমার হিমোগ্লোবিনের কালার না, ক্লিনিক্যালি দেখছি তো, ও ক্লিনিক্যালি লোয়ার প্যালপেবল কনজাংটিভার কালার, লোয়ার পালপেবল কনজাংটিভা, হ্যাঁ লোয়ার প্যালপেব্রাল কনজাংটিভা তার কালারটা কনজাংটিভা কালার বিকাম প্যালপেব্রাল কনজাংটিভা। dorsal of tongue became pale, ছাড়াও আগে পার্টিকুলারলি DOR dorsal and tip dorsal and tip of tongue, of tongue TONGUE kangaroo। 3 নম্বর হচ্ছে তোমার quick nailed written and delay explanation, দাঁড়াও SOFT soft palate। আগে মুখটা শেষ করি, আচ্ছা, তারপরে নিচে নামবো। সব PALAT একটা সিস্টেম আসতে হবে সবকিছু। হ্যাঁ হ্যাঁ স্যার, এই দেখো লোয়ার প্যালপেবল কনজাংটিভা কিভাবে দেখি আমরা, চোখের নিচের পাতাটাকে টেনে আমরা তার কালারটা দেখি, ঠিক আছে, তাকে বলছি লোয়ার। এবার রক্ত যত বেশি থাকবে ওর কালারটা তত ব্রাইট রেডনেস, গোলাপি আর কি পিঙ্কিশ কালারটা, আর যত কম থাকবে ফ্যাকাসে, ঠিক আছে, পেল কালার। তা কতটা পেল আছে, পেলনেস কতটা, তার উপরে ডিপেন্ড করে আমরা ওটাকে লিখতে পারি যে পেলনেস যদি খুব মানে রক্ত মোটামুটি যদি থাকে তত নরমাল, অ্যানিমিয়া নেই, কিন্তু যদি একটু হালকা থাকে ওর থেকে একটু মাইল্ড, আর একটু বেশি হালকা থাকলে মডারেট, খুব হালকা থাকলে সিভিয়ার। তার মানে ক্লিনিক্যালি আমরা 3টে ভাগে ভাগ করি অ্যানিমিয়াকে, কি কি? মাইল্ড, মডারেট, সিভিয়ার। সেখানে আমরা কিসের উপর ভিত্তি করলাম? একটা হচ্ছে কালার অফ কনজাংটিভা, কালার অফ দা কানেকটিভ টিস্যু, তার মধ্যে একটা দুটো তিনটে, 4 নম্বর হচ্ছে নেল বেড রিটার্ন, স্টিভেন নেল বেড রিটার্ন, নেল বেড রিটার্ন,
নেল বেড রিটার্ন সেটা কি জিনিস? এরকম আঙুলে করে মুখটাকে টিপে করলে ফ্লাশিং হয়ে যাবে, সাদা হয়ে যাবে, যে ছেড়ে দেবে করে আবার কত তাড়াতাড়ি রিটার্নটা হচ্ছে, কত তাড়াতাড়ি সেটার উপরে ডিপেন্ড করে এটা আমরা ইন্টারপ্রিটেশন। খুব যদি স্পিডি হয় তার মানে নরমাল, ঠিকই আছে। হালকা স্লো যদি হয় তোমার মাইন্ড মাইন্ড, আর একটু বেশি স্লো হলে Moderate. মডারেট, একদম ধীরে 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 হতে থাকলে বুঝতে পেরেছ? তার মানে ক্লিনিক্যালি আমরা নেল বেড রিটার্ন দেখো এরকম। এখানে যেমন আমি কালার গুলো দেখলাম, হ্যাঁ, দেখে বললাম যে আমি নেল বেড রিটার্ন দেখো আমি বলতে পারি। এছাড়া একটা কালার অফ দ্য পাম এন্ড সোল, পাম আর সোলের কালার যদি হাঁসের চামড়ার মতো সাদা ফ্যাকাশে হয় তাহলে সিভিয়ার এজেন্ট, আর একটু যদি এ হয় তবে মডারেট, আরো যদি হালকা হয় তখন হবে সিভিয়ার। তো একদম বেশি হলে যেটা হাঁসের মানে পায়ের মতো হয়ে গেছে, সাদা হয়ে গেছে, আর একটু কম যদি হয় তখন হবে মাইল্ড। ঠিক আছে? তো এইভাবে চোখে দেখে আমি যখন ক্লাসিফিকেশন করছি, ক্লিনিক্যালি দেখে ক্লাসিফিকেশন করছি, দ্যাট ইজ ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। ঠিক আছে? আর একটা রইল কি স্যার, স্কিন কালারটাও পেল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, বিশেষ করে মুখে। কি স্যার? হ্যাঁ, হয়তো বললাম তো স্কিন অফ দ্য জেনারেল বডি বলেছি, যেখানে তোমার শুধু মুখ কেন, মুখ সারা শরীর গোটা বডি বলে দিচ্ছে। আর একটা হবে স্যার স্পুনিং অফ ব্রেন, দ্যাট ইজ ওটা পামার ভিশন। ওগুলো আমরা পরে যাবো, ওগুলো এখন আসবে না। আমরা এখন জেনারেল অ্যানিমিয়াটার উপরে ডিপেন্ড করে বলছি। ঠিক আছে স্যার এটা একটু রিপিট যখন স্পেশালি আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি আমাদের দেয়, তখন সেখানে কিছু পামার ভেনসন সিনড্রোম বলে একটা কথা আছে, পামার ভেনসন সিনড্রোম। সেখানে ও যেটা বলছে ওটা একটা সিম্পটম মাত্র, এর সঙ্গে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকবে, সুপারফিশিয়াল গ্লসাইটিস থাকবে, তার সঙ্গে পুনিং অফ দা নেল থাকবে। পুনিং মানে নেলের এই মাঝখানটা চ্যাপটা হয়ে যায়, ফলে চামচ দেখেছো তো, নেলটা তো উত্তল, যখন অবতল হয়ে যাবে তখন সেই চামচের মতো হয়ে যাবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কোনো ক্ষেত্রে এইরকম কতগুলো সিম্পটম দেখতে পাওয়া যায়, তাদেরকে একসাথে আমরা বলি পামার ভেনসন সিনড্রোম, যেটা অনলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে? ওগুলো অনেক রেয়ার ব্যাপার, এগুলো দেখাও খুব মুশকিল। এটা আমাদের পড়িয়েছিলেন স্যার, আমি তোমাদের অনেক আগে পড়েছিলাম। এটা হয়ে গেছে আমাদের। স্যার পার্সেন্টেজ অফ এইটির পরে ওটা কালার অফ আসছি। না, ওই যে এটা বুঝতে পারছি কালার অফ, পার্সেন্টেজটা আলাদা, না আমি তারপরটা বলছি, এটা বুঝতে পারছি আমাদের কালার অফ ডিফারেন্ট সাইড। যেমন একটা বললাম লোয়ার টার্মিনাল কনজাংটিভা, ডরসাল এবার ধরো ওপেন তোমাদের ওরালে জিজ্ঞেস করে যে তুমি ক্লিনিক্যালি অ্যানিমিয়া ডায়াগনোসিস করতে চাইছো, তো একটা রোগীকে তুমি কোন জায়গা দেখবে, তখন তোমাকে বলতে হবে স্যার যদি ক্লিনিক্যালি অ্যানিমিয়া আমি স্যার, তখন আমাকে কতগুলো জিনিস দেখতে হবে, যেমন হচ্ছে লোয়ার প্যালপেবল কনজাংটিভা, তারপরে যে ডরসাম এন্ড টিপ অফ দা টাং, তারপর হচ্ছে সফট প্যালেট, তারপর হচ্ছে নেল বেড রিটার্ন, তারপর হচ্ছে কালার অফ দ্য পাম এন্ড সোল এন্ড জেনারেল স্কিন। হবে বলতে পারবে? এই কটা কথা বলতে হবে। তাহলে ক্লিনিক্যাল স্যার একবার বলি অ্যানিমিয়া, হ্যাঁ, এসব ক্লিনিক্যাল অ্যানিমিয়া দাঁড়িয়ে আছে আমার ক্লিনিক্যালি এক্সামিনেশনের উপর। সেখানে আমি কালার অফ দ্য কনজাংটিভা কালার বললাম, আর একটা কথা আছে ক্লিনিক্যালি, এটা ক্লিনিক্যালি ঠিক বলবো না, এটা মানে দুটো মিশিয়ে ক্লিনিক্যালি প্লাস তোমার ওই ভ্যালু, পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিনের পরিমাণ, পার্সেন্টেজ অফ হিমোগ্লোবিন কিভাবে আমরা পরিমাণ করি সেটা একটু শিখিয়ে দিই। রিপোর্টে পার্সেন্টেজটা দেখেও আমরা হিমোগ্লোবিনের পরিমাণটা দেখেও আমরা এইরকম মাইল্ড, মডারেট, সিভিয়ার বলতে পারি। সেটা হচ্ছে কি না, হিমোগ্লোবিনের নরমাল পরিমাণ ধরে নাও 12 থেকে একবারে 16 জিএম পার জিএম পার্সেন্ট করে,
মানে 100 ml রক্তের মধ্যে 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমরা 14.5 গ্রাম পার্সেন্টেজকে আমরা 100% অ্যাভারেজে, যদি কারো 14.5 গ্রাম পার্সেন্ট হিমোগ্লোবিন থাকে সেইটাকে আমরা 100% হচ্ছে। এবার কারো এস্টিমেশন করে এলো 9 গ্রাম পার্সেন্ট, ঠিক আছে, 9 গ্রাম পার্সেন্ট, তো সেইটা কতটা পার্সেন্টেজ হবে সেটা এখান থেকে বার করে নেব, তাই তো। 1 সমান হবে 100/14.5 আর 9 সমান হবে ইনটু 9। এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে, 100 ইনটু 9/14.5, 60% approx মানে অ্যাপ্রক্স 60%. দেখেছো করে হ্যাঁ 62 62% বলো, অ্যাপ্রক্স 62%। একটা তো আমি পার্সেন্টেজ পেলাম, পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমরা এইরকম তিনটে ভাগে মাইল্ড, মডারেট, সিভিয়ার কখন বলবো। 50 থেকে 60% যখন আসবে এটা ক্যালকুলেট করে রিপোর্ট থেকে, তখন সেটাকে বলবো তোমার সিভিআর। না না না, কি করে সিভিয়ার মাইল হ্যাঁ, পার্সেন্টেজ তো বেশি হচ্ছে স্যার, 40 এর নিচে sorry, সিভিয়ার sorry, হবে। এটা এখান থেকে নরমাল মাইল্ড, নরমাল নয়, নরমাল থেকে কম, মাইল মাইল্ড, ঠিক আছে। হ্যাঁ মাইল্ড হচ্ছে তোমার 60 থেকে 80 মতো হচ্ছে মাইল্ড, ঠিক আছে। তোমার 60 নয়, হ্যাঁ 60 থেকে 80 এর মধ্যে মাইল্ড। 40 থেকে 60 এর মধ্যে হচ্ছে মডারেট, আর বিলো 40 হচ্ছে সিভিয়ার। বুঝতে পেরেছো? এখানে একটু নোটটা একটু ভুল দেয়া এটা আছে, ভুল আছে, কারণ এইটা 60 থেকে 80 কে আমরা মাইল মাইল্ড বলি, 40 থেকে 60 হচ্ছে মডারেট, আর বিলো 40 হচ্ছে সিভিয়ার। তবে এইটা কিন্তু সত্যি কথা, যে পার্সেন্টেজটা আমি বার করলাম এটা কিন্তু একদম সত্যি। এইভাবে আমরা পার্সেন্টেজটা বার করি, কতটা এস্টিমেট করে হিমোগ্লোবিনের পরিমাণ কতটা বেরোলো সেটা তো আমরা সিবিসি তে পাচ্ছি, ওই সিবিসি থেকে আমি পার্সেন্টেজটা এখানে করে নিতে পারবো এইরকম ভাবে ক্যালকুলেট করে। 14.5 গ্রাম পার্সেন্টকে 100% ধরে আমরা পার্সেন্টেজটা করি। এবার আমার যতটা ভ্যালু থাকবে সেটার পার্সেন্টেজটাকে বার করে নিই। ধরো 12 আছে তার মাইল, 11 আছে মাইল, 10 আছে মাইল, তাই না। 9 অবধি 9 হচ্ছে বর্ডার, 9 নিচে নেমে গেল মডারেট চলে গেল, 6 নিচে নেমে গেল সিভিয়ার। তো এইরকম ব্যাপারগুলোকে বলছি আমরা ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন। আর একটা ক্লাসিফিকেশন হচ্ছে ইটিওলজিক্যাল। ইটিওলজি মানে হচ্ছে কারণ, ইটিওলজি মানে হচ্ছে কজ, কজকে বলা হয় ইটিওলজি, ঠিক আছে। Etiological classification. প্রথমে আয়রনের অভাব, তাই তো। হ্যাঁ, তার মানে যখন আয়রনের অভাব
ডেফিসিয়েন্সি Deficiency তাহলে ইথিওলজিক্যাল যখন ক্লাসিফিকেশন করবো 1 নম্বরে লিখবো আয়রন ডেফিসিয়েন্সি, অর্থাৎ আয়রনের অভাব। আর একজন আছে কে Pernicious anemia. না, ওটা পরে বলছি। আমি বলছি খুব কমন। তারপরে কি আসবে? ফলিক অ্যাসিড, হ্যাঁ, তার মানে FOLIC ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। তারপরে আসবে কি ভিটামিন B12, যে কাঁচা মালগুলোর প্রথমে অভাব করে দেখাবো, B12 ডেফিসিয়েন্সি, অভাবজনিত। এটিওলজিক্যাল মানে হচ্ছে অভাবজনিত বা কারণজনিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুখে আমার ক্লাসের লেট, যার যখন ইচ্ছা করতে পারে। এই হচ্ছে ওখানে। আচ্ছা নাও, মাঝখানে ব্যাগটা তো নিয়ে নাও তো, ওকে একটু বুঝতে দাও। চার নম্বর হচ্ছে ভিটামিন সি। একটা অভাব, ঠিক আছে। ইথিওলজি মানে হচ্ছে কারণ। কারণ আমরা আগে জেনেছি। কি লিখবে বলো? ETIO, তাই তো? কি করে দাও? এখানে আমরা চারটে অভাব পেলাম। অভাব যেমন একটা কারণ, তেমন অন্যান্য কারণগুলো যখন বললাম সেগুলো একটা কারণ। সেই জন্য আর কি কি কারণ বলছিলাম? হেমারেজ বলেছি, তাই তো? মানে এনি ব্লাড লস, ডিউ টু এনি ব্লাড লস, যেমন বলে হেমারেজ বলবে, মেনোরেজিয়া বলবে, ব্লিডিং পেপটিক আলসার বলবে, উকওয়ান ইনফেস্টেশন বলবে। চারটে বেশি বড় স্যার ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া। না আপনি এই মাত্র যেটা বলেন এমআরএফ এগুলো অ্যাকচুয়ালি কি মুদ্রা কথা সেই একটাই তো জিনিস। হ্যাঁ সেই কজ অফ এটাকে কজ অফ অ্যানিমিয়া, এর মধ্যেই পড়ে। সেইটাকে আমরা যখন মানে কত কত রকম ভাবে ক্লাসিফাই করতে পারি সেইটা যখন দেখাচ্ছি, ওইগুলো তো আনতে হবে। হ্যাঁ ওটা ওর মধ্যে ঢুকে যাবে, ক্লাব খুঁজে তার মানে কি আমি এখানে যখন ইথিওলজি বলছি, তার মানে ইথিওলজি মানে কারণ গঠিত, তো ওগুলো সব কারণের মধ্যে ঢুকে যাবে। মানে ব্যাপারটা সবই এক। মাইক্রোস্কোপিক্যালি গেলেও যা পাবো, মরফোলজিক্যাল গেলেও সেই একই জিনিস পাবো। আবার সেটাই যখন আমি কারণ গঠিত ভাবে যাচ্ছি, তখনও সেই জিনিসই আসছে আমার মধ্যে। তাহলে অ্যানিমিয়াটা হবে কেন? অর্থাৎ যে যে কারণে অ্যানিমিয়া হয়, আয়রন কমে গেলে হয়, ফলিক অ্যাসিড অভাব হলে হয়, ভিটামিন B12 এর অভাব, ভিটামিন সি এর অভাব হলে হয়, যে কোনো টাইপের যদি রক্ত নষ্ট হয়, বিনষ্ট হয় যে কোনো ভাবে, হ্যাঁ, তার জন্য অ্যানিমিয়া হবে, তাই তো? সেখানে তুমি উদাহরণ দেবে ব্লিডিং পেপটিক আলসার, ব্লিডিং পাইপস, হেমোরেজিয়া, মেনোরেজিয়া, হেভি হেমারেজ ডিউ টু অ্যাক্সিডেন্ট। এরকম ভাবে তোমরা যতগুলো মনে করবে দিয়ে দিলে, সেটা একটা কারণ গঠিত গেল। আর হচ্ছে কিছু রোগ যেখানে রক্ত উৎপাদন কম হয়, যেমন একটা ক্লাসিক, বুঝতে পেরেছো? সিকেল সেল অ্যানিমিয়া, এরা সব কারণ ঘটে। সিকেল সেল বলুন বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া, সব এগুলো কারণ ঘটিত। মানে এগুলো ফ্যাক্টরিতে বন্ধ, যেখানে উৎপন্ন হচ্ছে, যেখানে একটু সরে সরে বসো, যেখানে উৎপাদন হচ্ছে সেখানে প্রোডাকশনে প্রোডাকশনে হয়। তার মানে আমার তিনটে কথা মাথায় যদি রাখতে পারি, আমি সবগুলোকেই বলতে পারবো, ঠিক আছে? এক হচ্ছে মরফোলজিতে গন্ডগোল যদি হয়, তাই তো? তার হচ্ছে তোমার হিমোগ্লোবিনের পার্সেন্টেজে যদি গন্ডগোল আছে, আর রক্ত যে উৎপাদন হয় তার যে কাঁচা মাল, তাদের বিভিন্ন যদি অভাব ঘটে, তখন এই অ্যানিমিয়া সৃষ্টি হয়, ঠিক আছে? এইবার বলবে অ্যানিমিয়া হলে কি হয়, কি সিমটম হয়, সবাই জানো। মাথার মধ্যে গনগন করবে, চোখের সামনে
অনেক ধরনের তারা উঠবে উঠবে দুপুর দিকে তাকালে ছট করে মাথাটা ঘুরে একটা অন্ধকার মনে হবে, তাই তো? এগুলো কমন গুলো আগে বলি, তারপরে স্পেসিফিক্যালি ধরে ধরে যেতে হবে। হজমের গন্ডগোল হবে একটা, 2 নম্বর হচ্ছে যে পাওয়ারভেনশন সিনড্রোম আসছে, অ্যাটেনশন ডিসঅর্ডার হবে, 3 নম্বর হচ্ছে শারীরিক দুর্বলতা জনিত যত ধরনের গন্ডগোল সেগুলো দেখা দেবে, হাত পা ঝিনঝিন করবে, নিউরোলজিক্যাল কিছু ম্যানিফেস্টেশন আসতে পারে, টিংলিং তো এইগুলো হবে, টিংলিং numbness এর হবে। নামনেস আসবে। তো এরকম অসংখ্য সিমটম তোমরা দেখতে পাবে, যেগুলো তোমরা ক্লিনিক্যাল ফিচার্স অফ অ্যানিমিয়াতে জুড়ে দেবে। এবং স্যার আমি attention এইটাই disorder বলতে হয়, চাইছি। মানে মনোসংযোগ রাখা যায় না, অ্যাটেনশন ডিসঅর্ডার, ওই তো বললাম। ব্রেথলেসনেস হয়, একটুতে হাঁপিয়ে যাবে, ব্রেথলেসনেস, মানে আর কাজ করতে তার কষ্ট হবে, এইসব জিনিসগুলো অনেক সময় বমি ভাব থাকতে পারে, ক্ষুধা মন্দ থাকতে পারে, এইরকম কনস্টিটিউশনাল সিমটম আসতে পারে। মুখের কোণে ঘা হবে, বলবে Glossitis। ঘা হবে, গ্লসাইটিস হবে, অ্যাঙ্গুলার চুলের মধ্যে কিছু দেখা যায়, ফলিকেল গুলো ঠিকঠাক ভাবে হ্যাঁ, কিছু অনেকের কোনো হবে না, চুলের বললাম গ্লসাইটিস বলেছি। তো যত মনে পড়বে ক্লিনিক্যাল ফিচার্সে না ভেবে ভেবে দিবে। আমার কথা হচ্ছে আমি চাই যে তোমরা কোনোদিন মুখস্থ করবে না, আমি চাই তোমরা এমন বুঝবে যেখানে তোমরা নিজেরা ক্রিয়েট করতে পারবে। কারণ এগুলো মুখস্থ করার জিনিস নয়, মুখস্থ মনে রাখারও দিন না। হাজার আইটেম, যখন এক একটা আইটেম আসবে সেইটার মধ্যে ঢুকে যেতে হবে, ঢুকে গিয়ে তুমি চিন্তার দ্বারাই তুমি সব পেয়ে যাবে। আর সেইটা কিভাবে পেতে পারো, এইরকম স্টাইলে যদি পড়াশোনা করো তবেই পেতে পারবে, আদারওয়াইজ পাবে। এই নোট যদি চলে আসো তবে কিন্তু পাবে, কিন্তু এরকম থিঙ্কিং নিয়ে যদি আসো তবে পাবে। আগের দিন আমি সিবিসিতেও একই কথা বলেছি, সিবিসি দিয়ে তোমরা কিভাবে এস্টিমেশন গুলো বুঝবে, হিমোগ্লোবিনের পরিমাণ কত আসছে, ইএসআরটা কত কিভাবে বার করছে, এমসিভি কিভাবে বার করছে, এমসিএসি কি জিনিস, এগুলো সব আগে থেকে বুঝছিলাম। তো যাক, আজকে এবার অ্যানিমিয়া আমরা কারণ করলাম, ক্লিনিক্যাল ফিচার্স আমরা নিজেরাই ক্রিয়েট করে ফেললাম, তাই না? এবার ট্রিটমেন্ট কি হবে নিজেরাই বলবো। আয়রন ক্যাপসুল, যা যা কারণ গঠিত, যা যা হচ্ছে, যে যে জায়গা থেকে অ্যানিমিয়া আসছে সেইগুলোকে কভার করতে হবে, আর কিছু জেনারেল মেডিসিন মেজারমেন্ট দিতে হবে। মেডিসিনে যাবো না প্যাথোলজিতে, আমি তো মেডিসিন পড়িনি, ইয়েস, মানে যা যা অভাব হচ্ছে, যে আয়রন কন্টেনিং ফুড খাওয়াতে হবে, আয়রন সাপ্লিমেন্ট করতে, এইসব সাপ্লিমেন্ট করতে হবে, তরমুজ, তাই তো? তরমুজা ফলা ফলা, জল বেশি পরিমাণে খেতে হবে, কারণ প্লাজমার 90, আগের দিন কম্পোজিশনে পড়িয়েছি, প্লাজমার কত পার্সেন্ট জল ছিল, 92% জল ছিল। তার মানে রক্ত যখন কমেছে, তার মানে শুধু জল খাইয়ে দিলেও অনেকটা রক্ত বেরিয়ে যেতে পারে, তাই না? সেই জন্য এইরকম ভাবে যেতে হবে আমাদের। ব্যস্ত অ্যানিমিয়া হয়ে গেল, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট। অ্যানিমিয়া স্যার আর এর থেকে আরো ভালো যে আগের ক্লাসে হয়েছিল। আচ্ছা, আরো হবে, আমি আর এরপরে যে প্যাথোলজিক্যাল কন্ডিশন গুলো আসবে, এডিমা টিডিমা যখন হবে, এটা রক্তবৃত্তির ব্যাপারটা করিয়ে দিলাম আজকে, ঠিক আছে?